বিএনপি বলছে যেমন নতুন করে দেশ তৈরি হয়নি, তাই নতুন করে সংবিধানের কোনো দরকারও নেই, এবং তারা এও বলছে যে সংবিধানে ব্যাপক সংশোধন করা যেতে পারে কারণ এই সংবিধান গণতান্ত্রিক যে চরিত্র সেই চরিত্র হারিয়েছে। তো সেই জায়গা থেকে তারাও তাদের কিছু প্রস্তাবনা দিয়েছে এবং সেই জায়গা থেকে তারা বলছে এই নতুন সংবিধানের অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। এটা কি আসলে বিএনপির কোন ধরনের মুভ বলে আপনাদের কাছে মনে হয়? আচ্ছা, যে নতুন, আমি প্রথমে আপনাকে একটা কথা বলেছি, সেকেন্ড রিপাবলিকটা কি? নতুন বাংলাদেশ বলতে নতুন একদম বাংলাদেশকে আমি একদম নতুনভাবে আবার তৈরি করছি, একটা নতুন স্বাধীনতার পরে আবার বাংলাদেশ হচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। সেকেন্ড রিপাবলিক হচ্ছে একটা কনসেপ্ট। আপনি যখন রিফর্মের মধ্য দিয়ে যাবেন, আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের যে একটা ম্যান্ডেট, এটাকে যখন আপনি সম্পূর্ণভাবে রিফর্মেশনের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি যে পরবর্তীতে যে বাংলাদেশটা পাবেন রিফর্মেশনের পর, সেটাই হচ্ছে সেকেন্ড রিপাবলিক, যেটার জন্য আমরা 24শে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, যেটার জন্য আমরা রাজনৈতিকভাবে কাজ করছি, সামাজিকভাবে আমরা সেই অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করছি। তো এইখানে প্রথমত হচ্ছে নতুনভাবে বাংলাদেশ তৈরি হওয়ার যে প্রশ্নটা আসছে, এটা আমি মনে করি অবান্তর, কারণ এটা একটা কনসেপ্ট যেটা আসলে রিফর্মেশনের মাধ্যমে এস্টাবলিশ হবে। আর দ্বিতীয় যে পয়েন্টটা যেটা আসছে, যে সংবিধানের সংশোধন করেই কম বেশি এটাকে করা যাবে। আপনি যদি দেখেন সংবিধানের যে পার্টগুলো আছে, আপনার যদি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে চেঞ্জ করতে হয়, আমি যে একটা কনসার্নের কথা বললাম 7(2) যে আমরা প্রত্যেকেই সংবিধান লঙ্ঘনকারী, আপনি যদি এই সংবিধানের মধ্যে দিয়ে যদি আসেন, একটা পরবর্তী যে কোনো গভর্নমেন্ট, পরবর্তীতে যে কোনো ইনস্টিটিউশন আমাদেরকে প্রসিকিউট করতে পারবে যে ইউ আর ক্রিমিনালস। সেক্ষেত্রে আর্টিকেল 106 যেটা বলা হচ্ছে, যেটার উপর অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে, সেই জায়গাটাতে আপনি যখন জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, এই রায়টাকেও পরবর্তীতে রিভিউ এবং রিভিশনের মাধ্যমে এটাকে ওভারসিড করার সম্পূর্ণ সুযোগ আছে, এটাকে অসাংবিধানিক বলারও সুযোগ আছে। সো এটা অলওয়েজ দেয়ার ইজ আ স্কোপ ফর আপিল, রিভিউ অ্যান্ড রিভিশন। সো ওই জায়গাটা অবশ্যই আপনাকে, অনেকে বলে যে এনসিপির এই বিষয়গুলোতে ইনপুট দেওয়া, এগুলো এক অর্থে নির্বাচনটা আরেকটু পিছিয়ে নিয়ে যাওয়ার একটা কারণ আছে, অথবা আপনাদের এরকম একটা উদ্দেশ্য আছে, এটা কি ঠিক? আচ্ছা, আমরা নির্বাচন পিছানোর জন্য যদি আমরা কথা বলতাম, তাহলে আমরা কখনো বলতাম না যে গণপরিষদ নির্বাচন প্লাস সংসদ নির্বাচন একসাথে হতে পারে, অথবা যে গণপরিষদ নির্বাচনটা আমরা চাচ্ছি সেটা গণপরিষদ কাম পার্লামেন্ট হতে পারে। যদি আমরা নির্বাচন পেছানোর চিন্তাই করতাম, উই আর আ পলিটিক্যাল পার্টি, আমাদের ইলেকশন করতে হবে, আমাদের জনগণের কাছে পৌঁছাতে হবে, আমাদের ভোটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর মাধ্যমটাই হচ্ছে ভোট, ইলেকশন। সেক্ষেত্রে ইলেকশন পেছানোর চিন্তা ভাবনার যে আমাদের উপর একটা অভিযোগ দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণভাবে আমি মনে করি মিথ্যা এবং অবান্তর। কারণ আমরা যে গণপরিষদের কথা বলছি, গণপরিষদ নির্বাচন, এটা কিন্তু ইনস্ট্যান্স আছে। আপনার 2008-এ 2013-তে নেপালে যে গণপরিষদ নির্বাচন হয়েছে, তারা কিন্তু গণপরিষদ প্লাস পার্লামেন্টের ভূমিকা পালন করেছে, এবং নেপালে কিন্তু 2বার গণপরিষদ কনস্টিটিউট করা হয়েছে, ওয়ান্স ইন 2008, পরবর্তী 2013। তো তারা কিন্তু সাইমালটেনিয়াসলি 2টা রোলই প্লে করেছে। আমরা যেটা চাচ্ছি যে এই সংবিধানটাকে আমরা বলেছি যে আপনার সংবিধানের যে পার্টগুলো আছে, আপনার মেজর চেঞ্জেস আনতে হবে। এই যে কাটাছেঁড়া কথা বলা হচ্ছে যে সংশোধনীর মাধ্যমে সংবিধানটাকে আমরা ঠিক করতে পারবো, এই যে কথা বলা হচ্ছে, এটা আসলেই আপনি যদি সাংবিধানিক আইন যদি বুঝেন, অথবা সাংবিধানিক আইনের প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন, এটা কখনোই সম্ভব না। কারণ পুরো সংবিধান অ্যাজ আ হোল ফেল করার কারণেই কিন্তু এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে হটাতে হয়েছে। আচ্ছা, তো সেই জিনিসটা থেকে আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি, এবং এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা আসবেন প্রতিনিধি জনগণের ভোটের মাধ্যমে, তারা পার্লামেন্টের আকারেও কাজ করতে পারেন। সো ইট ক্যান বি গণপরিষদ কাম পার্লামেন্ট, ডুয়াল ক্যাপাসিটিতে এটা কাজ করতে পারে, এবং এই উদাহরণ পেয়েছি।